বাংলাদেশের নারীদের অবস্থাটা কেমন দেখছেন? ধরেন জামাতের আমির তিনি ঘোষণা দিয়েছেন যে তাদের তাদের যে গঠনতন্ত্র সেই অনুযায়ী নারীরা প্রধানমন্ত্রী হতে পারবে না। এটি শুধুমাত্র প্রধানমন্ত্রীর ব্যাপার নয় তো, আমরা সবাই কম বেশি জানি যে জামাতের গঠনতন্ত্র অনুযায়ী কোন প্রতিষ্ঠানে, সেটি যেই প্রতিষ্ঠানই হোক না কেন, প্রধানমন্ত্রী তো অনেক উচ্চ পদ, কিন্তু যে কোনো প্রতিষ্ঠানের প্রধান নারী হতে পারবে না। যেমন একটা মসজিদের, সেটা গ্রামের 10 জন মুসল্লির একটা মসজিদ যদি হয়, সেখানের ইমাম কোনোদিনও নারী হতে পারবে না। কিংবা যদি একটা গ্রামের একটা নন প্রফিট অর্গানাইজেশন থাকে, সেইখানেরও নারী কোনোদিন প্রধান হতে পারবে না, সবই হতে হবে পুরুষ, যেটি আমরা সবসময় জামাতের ক্ষেত্রে দেখে এসেছি। তো জামাত যদি ক্ষমতায় আসে, অনেকেই বলছেন জামাত ক্ষমতায় আসবে কারণ আমেরিকা তাদের পৃষ্ঠপোষকতা করছে, আর অনেক রকম হিসাব নিকাশ রয়েছে। মুনমুন শারমিন শামস কি সেই বাংলাদেশে নিজের অবস্থান আপনি কোথায় দেখছেন? ধন্যবাদ আপা, শুভেচ্ছা সবাইকে। জামাত যে নারী বিদ্বেষী বা জামাত যে নারীর কোনো মানে সম অধিকার পুরুষের সাথে বিশ্বাস করে না, এটা কি আমরা আল জাজিরাতে জামাতের আমিরের ইন্টারভিউর পরে জানলাম? এটা কি নতুন কোনো বিষয়? এটা তো আমরা সেই 71 সালে জামাতের যে ভূমিকা, সেখান থেকে যদি সেই ইতিহাসটাকেও আমরা বাদ দিই, এমনিতে যে রাজনীতির যে ধারা ওদের, আমরা কি কখনো দেখেছি জামাত কোনো নারী প্রার্থী হয়েছে বা জামাতের রাজনীতিতে কোনো নারীকে আমরা কি কখনো দেখেছি যখন ওরা রাজনীতি করেছে বা নির্বাচনে অংশ নিয়েছে? আমরা কি কখনো 71-এ নারীদের প্রতি জামাতের যে ভূমিকা, সেটার জন্য তাদের এই আগের জেনারেশনকে আমরা ভুলে যাই? আমরা যদি এই যে এখন বড় বড় কথা বলা হচ্ছে যে ডাকসু ইলেকশনের সময় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে ইলেকশনগুলো হলো, সেখানে যে বড় বড় কথা বলছে যে আগের জামাত আর এই জামাত শিবিরের মধ্যে পার্থক্য, এরা ইয়াং, এরা আধুনিক, তো তারা কি কখনো তাদের পূর্বপুরুষদের সেই ন্যাক্কারজনক নোংরা ভূমিকার জন্য কখনো ক্ষমা চেয়েছে বা এটাকে অ্যাডমিট করেছে? তারা কি কখনো এটাকে, সেই ইতিহাসটাকে তারা স্বীকার করেছে? তাহলে যে জামাতের ইতিহাসটা, যে জামাতের উঠে আসাটা এবং তার পরবর্তীতে তো গঠনতন্ত্র, সেই ধারাবাহিকতা থেকেই তাদের কাজ, তাদের এবং একদম পুরনো ইতিহাস থেকে জামাতের উৎপত্তি থেকে সবকিছু, আমরা তো কখনো জামাতকে কখনো দেখি নাই যে এটা একটা পুরুষ নির্ভর পুরুষতান্ত্রিক দল। এটা একদম, আমি ইসলামী শরিয়া সবকিছু বাদ দিলাম, আমি যদি ওদের রাজনীতি বাংলাদেশের মাটিতে এইটাকে বিশ্লেষণ করি, তাহলে তো ওরা পুরোপুরি একটা পুরুষতান্ত্রিক দল। এবং এই জিনিসটা সত্য যে ওরা যতই বড় বড় কথা বলুক, ওরা যতই স্মার্টনেস দেখাতে চাক বা মডার্ন হওয়ার ভান করুক, ওদের ভেতরের যে বিষয়গুলো, ওদের যে চিন্তা, দর্শনগত অবস্থান, ওদের যে সোশ্যাল রিপ্রেজেন্টেশন, সবকিছুর মধ্যে ওরা এমনভাবে গ্রুমড আপ, সেই জিনিসটাকে ওরা কিন্তু আসলে কখনো এড়াতে পারবে না। ফলে ওই আল জাজিরার ইন্টারভিউটা যখন ওরা দিয়েছেন উনি, তখন ওই জায়গাটাতে উনি বের হয়ে আসছে এবং এটা আরো ক্রমাগত বের হয়ে আসবে, এটা কখনো থেমে থাকবে না এটা। আর আমরা যে ভাবছি যে জামাত হয়তো ইলেকশন করে যদি যেতে কখনো ক্ষমতায় আসে, ওরা হয়তো শুরুতে অত চাপিয়ে দেবে না, ওরা হয়তো মেয়েদেরকে গৃহবন্দী করবে না, হয়তো নানা রকম কৌশল করবে, কিন্তু আমি মনে করি এটা ওরা করতে পারবে না, কারণ ওরা বেসিক্যালি এত তৃতীয় শ্রেণীর চিন্তা ভাবনা ধারণ করে এবং ওদের কোনো অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, জনগণের সাথে কানেক্টেড হওয়ার কোনো অভিজ্ঞতা ওদের এতই খারাপ যে ওরা আসলে নিজেদের জায়গাটাতে নিজেরাই বের হয়ে আসবে, এটাকে আটকানো যাবে না। মেয়েরা এই জিনিসটা অভিজ্ঞতা পাবে জামাত যদি ক্ষমতায় আসে। রোকেয়া প্রাচী, আমার মনে হয় মুনমুন শারমিন শামস একটা ভালো সঠিক কথা বলেছে। আমরা অনেকেই দেখি খুব বিস্মিত হচ্ছে যে জামায়াতে আমির আল জাজিরা এত বড় একটা কথা বললে যে কোনোদিন নারী প্রধানমন্ত্রী হতে পারবে না। বিস্মিত হওয়ার কি আছে? ১ নম্বর প্রশ্ন। কারণ তারা তো চিরকালই এরকমই ছিল। বরং জামাতকে আপনি একটু নম্বর দিবেন, কারণ তারা তো সততার সঙ্গে স্বীকার করেছে, তাই না? সো তাদেরকে একটু তো নাম্বার দেয়াই উচিত। তার চেয়েও বড় কথা, যেই সব নারীরা আপনার এই জামাতকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে
এখনো সমর্থন দিয়েছে। যারা নিজেরা ব্যক্তিগত জীবনে তাদের জীবন যাপনে আমরা যতটুকু দেখি, জানি, বুঝি, কোনোদিনও জামাতের এই মতাদর্শের পক্ষে নয়, তারা কি কারণে এই জামাতকে সমর্থন দিয়ে যাচ্ছে? আপা আপনার আনমিউট করতে হবে। অনেক ধন্যবাদ সুলতানা, এবং আমার সাথে আরো যে দুজন আছেন, মুনমুন, শারমিন, শামস এবং আমার প্রিয় অরুণা দিদি। ধন্যবাদ সবাইকে। এবং মুনমুন, শারমিন, শামস যা বললেন সেটার সাথে আমি অবশ্যই একমত, আমি যুক্ত করছি আরো। আমি একেবারেই জামাতের কর্মকাণ্ডে 5ই আগস্ট 2024 থেকেই যা কিছু ঘটেছে এবং সেই ধারাবাহিকতায় জামাতের আমিরের যে ইন্টারভিউটা, আমি মনে করি যে শুরু থেকে গল্পটা বলে বলে এসে উনি লাস্টে একটা ট্যাগ লাইন করেছেন। আমি মোটেও মানে 5 আগস্ট পরবর্তী সময় থেকে একটু বিস্মিত নই, বরং তারা প্রকৃত অর্থে যতখানি ধ্বংসাত্মক, যতখানি নেগেটিভ, তার অর্ধেকও আমরা এখনো দেখিনি। যথেষ্ট ভালো প্রেজেন্টেশন চলছে ওনাদের পক্ষ থেকে। 1971 সালের মুক্তিযুদ্ধের সেই ধর্ষণের ইতিহাসের ছবিগুলো, ডকুমেন্টারিগুলো দেখলেই বোঝা যায় যে আসলে তাদের ইতিহাসটা কেমন কদর্য ছিল, এবং সেই কদর্যতার ইতিহাস থেকে শুরু করে আমরা শুধুমাত্র টিজার দেখেছি গত 17 মাসে। যেটা দেখেছি সেটা টিজার, এবং উনি যে কথাটি বলেছেন সেটি একেবারেই সুলতানা যেমনটি বললেন যে বরং সত্য কথা বলে দিয়েছে, ঠিকই। কিন্তু কথা হচ্ছে এই যে 17 মাস ধরে যে টিজার গুলো চললো, নারীদের উপরে তৌহিদি জনতা নামের যে একটি উদ্ভব হলো একটি গোষ্ঠীর, তাদের যে ধরনের মোরাল পুলিশিং, যে ধরনের সহিংসতা নারীদের উপর, সেটা যখন আধুনিক প্রগতিশীল অত্যন্ত অসাম্প্রদায়িক চেতনার, অত্যন্ত জীবনযাত্রায় ভিন্নতর একটা জীবনযাত্রায় করেন সেরকম মানুষজন যখন সেটাকে সাপোর্ট করে গেছেন কিংবা মৌনও থেকেছেন, সেটি আমার কাছে বিস্ময় লেগেছে। যে এবং যে মানুষগুলো, সুলতানাও এই প্রশ্নটা করেছেন, না করলেও আমি এই প্রশ্নের কথাটি বলতাম, যে সেই মানুষগুলো যাদেরকে আমরা অন্যভাবে দেখেছি, আমি একদম নাম ধরেই বলবো, আমারও তো রাগ ঢাক নেই। আমি শারমিন মুর্শিদ আপাকে যে মুক্তির গানে দেখেছি, সেই সময়ের মেয়েটি, আমি কিন্তু উনাকে দেখে তখন মুগ্ধ ছিলাম। এই শারমিন মুর্শিদকে আমি সেদিনও মুগ্ধ ছিলাম যখন তিনি গণজাগরণ মঞ্চে স্লোগান তুলেছিলেন। কিন্তু উনাকে যখন আমি দেখলাম উনি জুলাইতে জঙ্গিদের সাথে রাজপথে, তখন বিস্মিত হয়েছিলাম। উনি যখন উপদেষ্টা হয়েছেন তখন আমি বুঝে গেলাম যে তার মানে কি, তার মানে এই এই সকল মানুষজনের এতদিনের যা আচার আচরণ ছিল সেটি ছিল ভনিতা, মুখোশ, এবং বিশেষ করে কোনো সুযোগ সুবিধা, অর্থনৈতিক লেনদেনের বিনিময়ে তারা এই জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ, এই সাম্প্রদায়িক অপশক্তিকে সমর্থন করছে, তাদের সারথি হয়েছে। যে বাঁধন জুলাইতে এবং এখনো কথা বলে, যে চমক কথা বলে, তাদের জীবন যাপন প্রণালী কি ছিল? আজকে তারা কেন ভোটের অ্যাম্বাসেডর হয়েছে? আজকে তারা জামাতের উত্তরসূরিদের সাথে কাজ করছে, জামাতের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকে তাদের মনেও এতটুকু চিন্তায় আসে না যে বাংলাদেশের মেয়েদের উপরে কি ঘটছে, বা জামাতের আমি যে কথাটি বলেছে সেটি তো 5 তারিখ থেকে ঘটে চলেছে। তো এই বিষয়গুলোকে তারা কেন সমর্থন করছে? ব্যক্তিগত স্বার্থের প্রয়োজনে। এবং তারা একটা প্রজেকশন করছে এরকম যে এই এই তাদের এই সমর্থন, তারা আইকন, তারা ফেমাস সেলিব্রিটি, তাদের ফলোয়ার আছে, তারা সেই মানুষদেরকে আবারও বিভ্রান্ত করবার জন্য তখনও যেমন রাজপথে এসেছিল, এখনো তারা সরব। এখন দায়িত্বটা আমাদের বেড়ে গেছে। আপনি আগে যেমন জামাতের মোটা দাগের যে অত্যাচার, নিপীড়ন, সহিংসতা বা মাইন্ডসেট, যে নির্দেশনা মেয়েদেরকে যেভাবে ঘৃণিতভাবে দেখা, সেটা আমরা শুধু জামাতকে ফেস করতাম। আজকে জামাত একক না, আজকে জামাতের সাথে আপনার আধুনিক ঘাপটি মারা গুপ্ত সেই সকল মুখোশধারীদেরকেও আমাদের ফেস করতে হচ্ছে। আমাদের চ্যালেঞ্জটা বেড়ে গেছে, আমাদের জন্য পথটা কঠিন হয়েছে। কারণ আগে আমি বলতাম যে জামাত তো এরকম, কিন্তু তখন কিন্তু আজকে কিন্তু বাঁধনও এরকম।
আজকে চমকে এরকম, আজকে তাদের অনেক অনুসারী হয়েছে যারা সমাজে তাদের নিজেদের একটা অবস্থান তৈরি করেছে, সেটা আওয়ামী লীগের খেয়ে হোক, আওয়ামী লীগের সাথে থেকে হোক, করেছে। করে তারা নিজেদেরকে আইকন বানিয়ে ফলোয়ার তৈরি করে তারা এখন বাংলাদেশের বাকি নারীদেরকে বিভ্রান্ত করছে, অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তো আমাদের এখন আসলে আকার ইঙ্গিতে আর কথা বলার সময় নেই, এখন কথা হবে সরাসরি একদম চিহ্নিত করে, কারণ আমরা মুক্তিযুদ্ধের পরে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছি। আমাদেরকে এখন 5ই আগস্ট পরবর্তী পর্যায়ে এসে এখন এই চিহ্নিতটা করে ফেলতে হবে একদম স্ট্রেইট, যে ও এরকম, ও এরকম, ও জামাত, ও আধুনিক প্রগতিশীল সেজে জামাতের বা সেই সকল উগ্র মৌলবাদ তৌহিদি জনতার পারপাসটাই সার্ভ করছে। এই দায়িত্বটা এখন আমাদের বেড়ে গেল। অরুণা বিশ্বাস, এই যে দায়িত্বটা বেড়ে যাওয়া, এইটা মোকাবেলা করার জন্য আপনাদের দিক থেকে কোন রকম কোনো প্রিপারেশন মানে প্রস্তুতি আছে কিনা? মানে ধরেন বিশেষ করে আমি যদি বলি শোবিজে কিংবা আমাদের শিল্পাঙ্গনে, আমি দুই একজন নারীর কথা দেখলাম, নারী বলতে তারা হয়তো মডেল কিংবা নাটক করে, সামহাউ তারা এক ধরনের সেলিব্রিটি, আমি ঠিক চিনিও না সবাইকে। দেখলাম জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তো হিজাব করতে হবে, কি করব, তাহলে আমরা হিজাব করে সিনেমা করব, হিজাব করে নাটক করব, মডেলিং করবো, এই যে তারাই হ্যাঁ হালাল সিনেমা করবে তারা, সেই হালাল সিনেমা করবে, হালাল মডেলিং করবে। হ্যাঁ, তো এই কাজগুলো করছে শুধুই কি অর্থের বিনিময়ে, নাকি এর নেপথ্যে আরো কিছু আছে নাকি? সেটা হচ্ছে, ধন্যবাদ সুলতানা, এখানে যারা আছে, প্রাচী আছে, কিছুক্ষণ আগে তো আমরা শুট করে আসলাম, মুনমুন, তোমাকে আমি ফলো করি। তো বিষয়টা হচ্ছে হালাল ব্রোথেল আছে জানো তো মিডল ইস্টে। সো হালাল ব্রোথেল মানে তো আর বাংলায় না বলি, যদি কেউ গুগল করতে চায়, পড়াশোনা তো করে না বাঙালিরা, মাথায় তো কিছু নাই, গোবরও নাই এদের। তো ওরা হালাল ব্রোথেল থাকতে পারলে হালাল ফিল্ম, আর ফিল্মটা হবে কিনা এটাও একটা বিষয় আছে। যাই হোক, আমি একটু পেছনে যাই। আজকে সবাই আশ্চর্য হচ্ছে 17 মাসে এটা দেখিয়েছে, ওটা দেখিয়েছে। সারা জীবন তো আমরা এটাই শুনেছি যে হিন্দুরা কাফের, সারা জীবন এটা শুনেই বড় হয়েছে। তারা মাদ্রাসায় পড়ে, মসজিদে যায়, সেখানে পড়ে, মেয়ে মানুষ দেখলে এটা হবে, মেয়ে মানুষ দেখলে এটা হবে, সারা জীবন। কিন্তু আনফর্চুনেটলি এত দুর্ভাগ্য এই ছেলেগুলার, প্রত্যেকের জন্ম কিন্তু মায়ের পেট থেকে, এবং মেয়েদের প্রতি যে এত ঘৃণা এদের, এটা কারা করেছে এটাকে ফাইন্ড আউট করতে হবে, তারপরে তো আমরা সলিউশনে যাব। সলিউশনটা কিভাবে হবে? ওদের রক্তের মধ্যে ঢুকে গেছে মেয়ে মানুষ, মেয়ে মানুষ মানে চাষের জমি, এটা ওদের বইতে আছে, ওদের আচরণে আছে, ওদের আচারে আছে, আচার আচরণ সব জায়গায়। এইগুলো, এই শব্দগুলো থেকে যেই সব মানুষ বেরিয়ে আসতে পেরেছে তারাই আসলে সত্যিকারের মানুষ। কিন্তু আমাদের বাংলাদেশের যারা শিক্ষিত, যারা মানে মানে তথাকথিত শিক্ষিত, যেমন সলিমুল্লাহ খানের মতো শিক্ষিত যারা আর কি, বা ওই যে কিনা আমার একজন আছে না, আর যে লম্বা ইদানিং লন্ডন থেকে চুরি চুরি করে আসছে, কি ব্যারিস্টার কি জানি বলেন না, ওই চোর না, ব্যারিস্টার বলে, শাহরিয়ার কবির, লম্বা এবং চুরি করে এসেছেন। যাই হোক, সেই লোককেও যখন সেই লোককে দেখি বলে আমি টাকা দিয়েছি, তুই টাকা পাইলি কিন্তু চুরি করে টাকা আনছিস, তারপর তুই টাকা দেস, মানুষ চোর। তো এরা হচ্ছে আমাদের বাংলাদেশকে এই করবে। তা আমাদের নারীরা চমকের নাম বারবারই প্রাচী বলতেছে, তোমার মুখে কি ওর নাম মানায় বলো? হুইসি ভাই, হুইসি, চমক আর বাঁধন না। আমাদের দেশের, আমি তোমাকে আবারও বলি, আমাদের দেশের অধিকাংশই যারা শিল্পী নামক ট্যাগ লাইন নিয়ে ঘুরে বেড়ায় তারা অধিকাংশই সাম্প্রদায়িক। আমি বললাম, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সাম্প্রদায়িক। যার জন্য, কারণ ওটা আমি ফেস করেছি, আমি জানি। আজকে যেইভাবে গালিগালাজ করা হয় মেয়ে, একবারও কি ভাবে এই মহিলাটা আমার মায়ের বয়সী? প্রধানমন্ত্রীকে নিয়ে কখনো কি ভাবছে যে এই মহিলাটা আমার ভাষা? মেয়েরাই বলেছে তোমাকে চবর্গীয় শব্দ না কি কি জানি বলছে, বলে নাই? ভুলে গেছো? এরা কারা? এরা কারা? এরা তো মেয়ে। কারা বলাচ্ছে? ছেলেরা বলাচ্ছে। এই ছেলেরাই আবার এই মেয়েদেরকে রেপ করবে, রেপ করে মেরে ফেলবে, এবং রাস্তায় তো লাশই ভাসতেছে। তো
কিভাবে ঠিক করবা? 17 কোটি মানুষের মধ্যে যদি মনে করো 16.5 কোটি লোক যদি এই মানসিকতায় থাকে, তাহলে সেই দেশে তুমি কি ঠিক করবা? কিভাবে সম্ভব? রক্তের মধ্যে তো নাই। এবং মায়েরাও তো বলে না যে তুই যে এই যে বাসা থেকে বেরিয়ে গেছিস, বাসা থেকে বেরিয়ে যে মাদেরকে গালিগালাজ করছিস, তুই তো আমার জঠরে ছিলি 9 মাস 10 দিন। কোনো মাকে প্রতিবাদ করতে দেখছো? কোনো বয়স্ক মাকে প্রতিবাদ করতে দেখছো? আমার ছেলে যদি বলতো কোনদিন এইসব, আমার একটা ছেলে আছে, আমি তাকে বলতাম ভাই তোর 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 মা আমি হইতে চাই না। আমি বলতাম। একটি মাকে বলতে শুনছো? এই যে জামাতের লোকরা প্রায় দেখি মেয়েদেরকে নিয়ে আজে বাজে কথা বলে, যে বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে বললো, কোনো মাকে প্রতিবাদ করতে দেখছো? কোনো টিচারকে প্রতিবাদ করতে দেখছো? এই যে আরশ কাপানা বললো, সেই মহিলা কই? আরশ কাপানি আপা, উনি কই? উনি কিছু বললেন না কেন? শায়ান কোথায়? ওয়ার ইজ শায়ান? ওয়ার ইজ বাঁধন? ওরা কোথায়? ওদের আরশ কাঁপে না, ওরা হিস্সা নিয়ে ব্যস্ত। মানে তুমি যে সময়টুকু আমার সঙ্গে থাকছো সেই হিস্সাটা দিয়ে যাবে, সেটা তাই না? হিস্সা চাচ্ছে ওরা। কত নির্লজ্জ বেহায়া হইতে পারে, হিস্সা চায়। ওই নীলা আশরাফি এখন থেকে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আর আওয়ামী লীগের মানুষগুলো লাফাইতেছে। নীলা আশরাফি কথা বলছে। অরুণা বিশ্বাস, অরুণা বিশ্বাস এখন নীলা ইসরাফিল আজকেই একটা ফেসবুকে পোস্ট দিয়েছে, তার বাসায় হামলা করা হয়েছে, তাকে নানান ভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। ওগুলো সব নাটক। ও শোনো, একজন রাজাকার সবসময় রাজাকার। এখন তুমি বলতে পারো অনেকে লাল হয়েছিল না বুঝে। আমরা বুঝতে পারছি, আমরা তো অত শিক্ষিত না। মনে করো আমি ডক্টরেট না, আমি ব্যারিস্টার না, আমি উকিল না, কিছু না। আমি যদি বুঝতে পারি, তোরা বুঝিস নাই কেন? আমার কথা তোরা বুঝিস নাই কেন? তোদের কি লাভ? আমাদের যে তথাকথিত শিল্পীরা এই যে চরকির মাধ্যমে এত টাকা পয়সা পাইলো, কার ছেলে দিল? আলী জাকেরের ছেলে। আলী জাকের কে? উনি একজন মুক্তিযোদ্ধা। কার সাথে সম্পৃক্ত ছিল? আসাদুজ্জামান নূর। কি করে সম্ভব চরকিকে টাকা দেওয়া? চরকি কাদের? প্রথম আলো। এত শিল্পী গোষ্ঠী কেন দাঁড়াইলো রাজপথে? টাকার বিনিময়ে। প্রতি ঘন্টায় ঘন্টায় তারা টাকা পেয়েছে, শুনেছি। অবশ্যই পেয়েছে, ডলার পেয়েছে। আর অনিমা রায় রবীন্দ্রসঙ্গীত গান করে, কি করে পায়? কি করে সে তার স্বামীরে পুরস্কার দেওয়ার জন্য মরে যাচ্ছিল, শেখ হাসিনার কাছ থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিতে হবে, মরে যাচ্ছে। এখন সেও কি বলবে বাঁধনের মতো আমি শেখ হাসিনাকে ব্যবহার করেছিলাম আমার প্রয়োজনে? এটা কি ধরনের? এটা কোনো ভাষা? আমি আমার চেহারাকে আমি দেখাতে পারবো? এই যে মেয়েগুলা এই ধরনের কথা বলছে, তাদের সন্তানরা বড় হবে, একদিন ইউটিউব দেখবে, ইউটিউব দেখে বুঝবে যে আমার মা কত বড় চিটার ছিল। আমরা বলতে পারবো আমাদের বাবা মা কত সৎ ছিল, আমরা বলতে পারবো। ওরা তো জীবনও বলতে পারবে না, কারণ ওর মা কালকে এক কথা বলছে, আজকে এক কথা বলতেছে, পরশুদিন এক কথা বলতেছে, বা তার মা আর বাবা। এই যে শাহেদ শরীফ খান বললো যে বঙ্গবন্ধুর কথা বলতে হলে গলায় বাচ্চাদের জবাই দিয়ে আসতে হবে, এটা কি ধরনের ভাষা? এটা শিল্পীর কথা হইতে পারে? তার মানে কি জানো, আমাদের দেশের অধিকাংশ মানুষ সাম্প্রদায়িক। অধিকাংশ মানুষ সাম্প্রদায়িক। ওই যে বলে না, সুযোগের অভাবে আর সুযোগ পেয়ে আর সুযোগ না পেয়ে বলতেছে। তো এগুলো কিভাবে আমরা ঠিক করব? যে শুনতেছে একটু জয় বাংলা বলছে, তাকে নিয়ে জেলে ভরে দিতেছে। সাদ্দামের আজকে বাচ্চাটা মারা গেছে, কত বড় নির্মম হলে সেটা সম্ভব? বাচ্চাটা চলে গেল জেলখানার গেটে, বউটাও গেল, তাকে দেখতে দিল 5 মিনিট। আবার প্রাচী, এখানে তাজিনের কথাও আসছিল, মনে আছে তাজিনের কথা? তাজিনের তো কোনো প্যারোল চায় নাই, তাজিনের মায়ের কিন্তু কোনো প্যারোল চায় নাই, কেউ চায় নাই। বরঞ্চ তাজিন যখন আত্মহত্যা করলো, ওর মা তখন অবশ্যই কোনো কারণে হতে পারে জেলে গেছেন আন্টি, সেই সময় আন্টিকে দেখতে তাজিনকে নিয়ে গেছে। আরো কারা কারা ছিল আমি জানি না, অনেকেই ছিল অবশ্যই তার পাশে। সেই সময় যাওয়ার পরে তাকে 1 ঘন্টা সময় 1 ঘন্টার উপরে সময় দিয়েছে, এবং উনি কথা বলেছেন, মেয়েকে ছুঁয়েছেন, স্পর্শ করেছেন, কিন্তু আবার নেগেটিভ ওনাকে দেখা হয় নাই। আওয়ামী লীগের সময় এটা করে নাই। শেখ হাসিনা জেনেছেন কোনো অন্যায় কারোর সাথে হচ্ছে, শেখ হাসিনা জীবনেও কোনো মেয়ের অন্যায় মেনে নেয় নাই,
নওশাবা একটা মেয়ের কথা মনে আছে? নওশাবা মনে আছে যে স্টুডেন্টদের ইয়ের সময় এই দেখে যান 3 নম্বরে সবাই মারা যাচ্ছে, হ্যান যাচ্ছে। সেই মেয়ে যখন জেল হয়, শেখ হাসিনা আপাই কিন্তু সেই মেয়েকে জেল থেকে ছাড়িয়েছেন, অথচ সে কিন্তু ক্রাইম করেছে। এখন সে হচ্ছে সেন্সর বোর্ডের মেম্বার, সে নট ইভেন ইন এ ফিল্ম অ্যাক্ট্রেস অলসো। সে এখন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে আসছে। তো তাদেরকে বলো তারা কিভাবে এই জামাতটাকে তারা এখন গ্রহণ করছে, যেখানে মেয়েদের কোনো মানে মেয়েরা মানে পৃথিবীতে আসলে আমি জানি না আল্লাহ কেন মেয়েদেরকে পাঠাইছে পৃথিবীতে। এখন তো আমার মেয়েদেরকে আল্লাহর কাছে আমার ক্ষোভ, ঈশ্বরের কাছে আমার ক্ষোভ, আমাদের কেন পাঠাইছেন? আমাদের পেট থেকে জন্ম নেওয়া সন্তানরা আমাদেরকে অস্বীকার করতেছে, তাহলে বোঝো ওদের অবস্থাটা কি, বোঝো ওরা কারা, বুঝতে পারছো? এখন তো অবশ্য আমি চাই মডার্ন হোক, হলে তো ছেলেদের পেট থেকে হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, আমি জানি না ভাই। টেস্ট টিউব করতে পারবে, কোনো বাপ মা লাগবে না আর কি। হ্যাঁ, তাও কিন্তু মেয়েদের স্পার্ম লাগবে ভাই। না ওই এখন অনেকেই ওই প্রিজার্ভ করে রাখতে পারবে, সো সেটাও একটা ব্যাপার আছে আর কি কি। যে প্রিজার্ভ করবে, তো ছেলেই খালি কি জানি বুঝি না এগুলো। যাই হোক, ওই আলোচনা আজকে না যাই। মুনমুন শারমিন শামস, ধরেন একটা সময় ছিল নীতির একটা জয় থাকতো, মানুষ সম্মানিত বোধ করতো, নীতির কথা বলতো, তাই না? কোথা থেকে যেন একটা নয়েজ আসতেছে। ওকে, মানুষ একটা মানে অন্যায় যে করে তার এক ধরনের লজ্জাবোধ থাকতো। এই যে অরুণা বিশ্বাস বললেন যে আমরা তো, আমার ছেলে যদি কোনোদিনও এরকম অশ্লীল ভাষায় কোনো নারীকে কেন কাউকে গালি দিত, আমি তো তাকে বলতাম তো আমি তোমার মা হওয়ার দরকার নাই, তাই না? কিন্তু এখনকার এই যেসব নারীদেরকে কথা বলছি আমরা, তারা তো তাদের সন্তানরা বলবে যে আমার মা কত স্মার্ট ছিল, আর অরুণা বিশ্বাসের সন্তান বলবে যে আমার মা কত গেও ছিল, কত আনস্মার্ট ছিল, কত বোকা ছিল। মনে হয় যে অবস্থাটা এরকমই দাঁড়াচ্ছে মুনমুন শর্মা? না, আমি একটু একটা ছোট্ট প্রশ্ন তুলতে চাই এখানে, হয়তো জানি না প্রশ্নটা কেমন হবে। আপার কথা শুনছিলাম, অরুণা আপা, প্রাচী আপা। অরুণা আপা একটা কথা বলেন যে অধিকাংশ মানুষ সাম্প্রদায়িক, এবং আমি এই ব্যাপারে একমত। একটা বিশাল অংশ মানুষ সাম্প্রদায়িক চেতনা ধারণ করে, এবং আমার মনে আছে যে আমি ব্যক্তিগতভাবে আমার কোরবানি ঈদের সময় অসুবিধা হয়, আমি ভেজিটেরিয়ান। সো আমার এই জায়গাগুলোতে আমি কুরবানি ঈদের সময় আমি চেষ্টা করি দেশের বাইরে চলে যেতে। তো এটা আমার ব্যক্তিগত জায়গা, আমি এখানে ধর্মের কোনো যার ব্যাপার। কিন্তু আমি দেখলাম যে দেশের বাইরে চলে গেলেও আমি এর থেকে মুক্তি পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ বড় বড় সেলিব্রিটি, আমাদের ক্রিকেটাররা, তারা একবার আমার মনে আছে মুশফিকুর রহিম একটা বড় জবাই করা রামদা হাতে তার রক্ত মাখা সেটা দিয়ে ছবি তুললেন, এবং আমাদের সেলিব্রিটিরা এইসব ছবি দিতে লাগলেন। এবং এই যে বুলিং এর কালচারটা, আমি যখন আমার মতটা প্রকাশ করছি, হ্যাঁ, তখন আমি মুসলিম, হিন্দু এসব কিন্তু ঊর্ধ্বে চলে গিয়ে আমাকে সবাই মিলে একেবারে শেষ। আমার খুব স্পষ্ট মনে আছে 2020 সালে একটা ছবি, এখন আমরা বুঝতে পারি, এখন 2 এ 2 4 মিলাই আমরা, অঙ্কগুলো এখন খুব সহজ হয়ে গেছে। কিন্তু এই যে আপা বলেন আমরা তো বুঝতে পেরেছি, ওরা কেন বোঝেনি? আমরা যখন বুঝতে পেরেছি, তখন আমরা যখন প্রশ্নগুলো তুলেছি, তখন আমাদেরকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? 2020 সালে ডেইলি স্টার একটা ছবি ফটো ফিচার করলো, সুলতান আপা তোমার মনে আছে নিশ্চয়ই, আপুদেরও মনে থাকবে। সেটা হচ্ছে একজন বোরখা পরা মা ক্রিকেট খেলছে, বাচ্চাকে ক্রিকেট খেলতে নিয়ে গিয়ে মা খেলছে। খুবই সিম্পল, মা বোরখা পরতেই পারেন, কিন্তু উনি ক্রিকেট খেলছেন, এটাকে ভীষণভাবে মানে গ্লোরিফাই করা হলো। কেন? উনি যেহেতু হিজাবি, উনি যেহেতু বোরখা পরেন, উনি ক্রিকেট খেলছেন, মানে বোরখা পরেও ক্রিকেট খেলা যায়। উনি কিন্তু একটা শখের খেলা খেলছেন, উনি কিন্তু কোনো ক্রিকেটার না। তো এত গ্লোরিফিকেশনের কারণ কি? তো এত বেশি হাইপ উঠলো, আমি তখন জাস্ট 2 লাইনের একটা পোস্ট লিখলাম যে আমার কাছে হিজাব পরে ক্রিকেট খেলাটাকে গ্লোরিফাই করার কিছু মনে হয় না। আমার কাছে মনে হয় যে সালমা জাহানারা যখন ক্রিকেট খেলে, ওটাকে আমার সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হয়। জাস্ট 2 বা 3 লাইনের একটা পোস্ট, আমাকে 7 দিনের জন্য অনলাইন থেকে চলে যেতে হয়েছে।
7 দিনের জন্য আমার মেয়েকে পর্যন্ত রেপ করা হবে এই কথা বলা হচ্ছে, আমাকে তো করা হবে। হ্যাঁ, কেন আমি এই কথা বললাম? আমি কিন্তু আমাদের বাংলাদেশের ক্রিকেটার মেয়েদের, তা এখন দুয়ে দুয়ে আমরা 4 মিলাচ্ছি। তা আমি আপার কথা ধরে আমার প্রশ্ন যেটা তুলতে চাই, এই যে এতগুলো মানুষ সাম্প্রদায়িক বা এতগুলো মানুষ এরকম মানসিকতার হলো, এই প্রসেসটা কি একবারে হলো? এই প্রসেসটা তো একটা দীর্ঘদিনের মধ্য দিয়ে হয়েছে। আওয়ামী লীগ সরকার 17 বছর ছিল, তার আগে বিএনপি ছিল, তার আগে এই যে একটা বিশাল আমাদের স্বাধীনতার পরে এই যে 52 বছর 53 বছরের এই যে যাত্রাটা, এই যাত্রাটায় তাহলে আমরা এত কোণঠাসা হয়ে গেলাম কেন? আমরা কেন আমাদের কথাগুলো বুঝাতে পারলাম? শারমিন, আমার মনে হয় আপনাকে এই জায়গাটা একটু আমি থামাই। আমরা কেন কোণঠাসা হয়ে গেলাম? আমরা বলতে আমিও এই আমরাদের মধ্যে বিলং করি। হ্যাঁ, আমার কাছে মনে হয় রোকেয়া প্রাচী, এটার উত্তরটা আপনি দিবেন আশা করি। সেটি হচ্ছে গিয়ে আমরা মনে করি, আচ্ছা আমরা যেহেতু একটু শিক্ষিত সেন্সিবল মনে করি আমরা আর কি, হ্যাঁ, তো সেই জায়গা থেকে এটুকু তো আমরা শিখেছি যে কারো পোশাক নিয়ে কথা বলতে নাই। পোশাক মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, কেউ হিজাব পরুক আর যা খুশি তাই পরুক, এটা তার ব্যক্তিগত চয়েস, তাই না? আমরা এটা রেসপেক্ট করি। কিন্তু আপনি দেখুন এই যে শারমিন শামস যে জায়গাটায় প্রশ্ন তুলেছে যে যে আমরা কেন কোণঠাসা হলাম, এই যে আমাদের এই যে ফিলসফি যে পোশাক মানুষের ব্যক্তিগত পছন্দ, আমরা এটাকে রেসপেক্ট করি, তাই না? কিন্তু ওই যে হিজাবি, ওই যে নেকাবি, ওই যে ধর্মকে পুঁজি করে একটু সামান্য ক্রিকেট ব্যাট নিয়ে ব্যাট ধরেছে তাকে গ্লোরিফাই করি যারা আমরা, আমাদের কি তারা গ্লোরিফাই করে? মানে আমরা এই যে পোশাকের স্বাধীনতা এইটা বলে আমরা তাদেরকে যে রেসপেক্টটা দেই, ওই হিজাবিরা ওরা কি আমাদেরকে কোনো সেই রেসপেক্ট দেয়? বরং তারা তো এসে ক্রমাগত আমাদেরকে নসিহত করে তোমরা তো দোজকে যাবা, রাইট? এই জায়গাটা কি আপনারা কখনো ভাঙার চেষ্টা করেছেন? সুলতানা, অনেক ধন্যবাদ। মুনমুন এবং অরুণাদি যে কথাগুলো বলেছেন, তার সে কথাগুলোর এক একটা প্রেক্ষাপটের কথা। কিন্তু একটা জিনিস খেয়াল করেন সুলতানা, এই হিজাব, অ্যাকচুয়ালি হিজাব শব্দটার সাথে বাঙালি সংস্কৃতির সংঘর্ষটা কোথায়, বা এই হিজাবটা কেন আসলো, বা হিজাবটাই কি আসল সমস্যা নাকি মাইন্ডসেটটা সমস্যা? সরি আপু, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। হিজাব অবশ্যই একটা অনেক বড় সমস্যা। না, আমি কিন্তু আমি শেষ করি, আমি শেষ করি সুলতানা। আপনি যখন বললেন তাতে মনে হলো যে আমি হিজাবটাকে, আমি বলছি যে আমাদেরকে এই অ্যানালাইসিসে যেতে হবে, সেজন্য আমি শব্দগুলো বলেছি। আপনি যখন প্রশ্ন করবেন তখন মনে হবে যে আমি বলছি হিজাবটা কি, হিজাবটার কোনো সমস্যা। আমি বলছি যে আমাদের প্রেক্ষাপটটা গুলো বের করতে হবে যে সমস্যাটা কোথায়। সমস্যা কি শুধু হিজাব? সমস্যা কি বোরখা? সমস্যা কি আমাদের আধুনিকতা? সমস্যা হিজাবের পেছনের মানুষটা? নাকি সমস্যা হচ্ছে এই পুরো বিষয়টার পেছনে যে রাজনীতিটা করছে সেটা? এই জায়গায় প্রত্যেকটা জায়গাকে আলাদা করে আমাদের ভেঙে ভেঙে দেখতে হবে। আমরা টুকরো টুকরো করে যখন দেখব তখন আমরা আরো বেশি শক্তিহীন হয়ে পড়ব। আমাদের বাংলাদেশের ফ্যাশন জগতে এই হিজাবটা কেন ঢুকলো? কেন? আমরা তো প্রগতিশীল রাজনীতির মানুষজনই ছিলাম, আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজনই ছিলাম, আমরা আধুনিক মানুষরাই, আপনি আমি, আমরাই তো ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। তাহলে হিজাবটা ঢুকলো কোথায়? আমাদের এই যে শিল্পীরা আজকে অ্যাম্বাসেডার হয়েছে, এদের সাথে কাজ করছে, তারা তো হিজাব কখনো পরেনি, বরং তারা আমার আপনার চাইতেও 100 গুণ বেশি প্রগতিশীল, আধুনিক, অতি আধুনিক পোশাক আশাক পরেছে, তাই নয় কি? তাহলে আজকে তারা ওই দলে কেন চলে গেল? বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ হিজাব পরে, বোরখা পরে? বোরখা কিন্তু আমাদের আগের জেনারেশনের খালা দাদি নানিরা কিন্তু পরতেন, কিন্তু সেই পরার মধ্যে রাজনৈতিক মাইন্ডসেট ছিল না। যখন আমার নানি আমাদের বাড়িতে আসতো, দাদি আমার বাবা, আমরা দেখতাম যে বোরখা পরে আসতো, বোরখাটা খুলে ঘরে এসে, এটা একটা তখন ট্রেডিশনের মতো ছিল গ্রামগঞ্জে। কিন্তু তার বোরখা পরার মধ্যে মানে এখন যে রাজনীতিটা আছে, সাম্প্রদায়িকতা আছে, উগ্রতা আছে, সেটা ছিল না। তাহলে এই মানে হিজাবটাকে দিয়ে উগ্র মৌলবাদকে যারা আনলো, তারা আমাদের সোসাইটিতে শক্তিশালী হলো কি করে?
আর আমাদের আধুনিক শিক্ষিকারা, আধুনিক নায়িকারা, আধুনিক গায়িকারা এবং দিদি অনেক সনাতনীরাও এর ভেতরে কি করে ঢুকে গেল, কেমন করে? তাহলে এই যে জায়গাগুলো আমাদের, এগুলো এই আলাদা করে যদি এটাকে ব্যবচ্ছেদ আমরা না করি, তাহলে কিছু মানুষ আবার মনে করবে আমরা 4 জন নারী 4 জন হিজাবি নারীর মুখোমুখি দাঁড়িয়েছি। সরি, আমি দাঁড়াতে চাই, আমি এটার সঙ্গে একমত। না আপনি বলতে পারেন, কিন্তু আমি এটার সঙ্গে দাঁড়াতে চাই, কারণ আমাকে শেষ করতে না দিলে কথাটা প্রাচী, আমি একটু ইন্টারাপ্ট করি, আমি একটু, কারণ না, আপনি ইন্টারাপ্ট করলে হবে না, কারণ আমি যেটা বলতে চাইছি সেটা আমাকে বোঝাতে দিতে হবে। আপনার ক্ষুব্ধতা আছে, আমার নেই, আমারও আছে, কিন্তু আমি আমার কথাটাকে পরিষ্কার করতে চাই দর্শকের সামনে। যেমন আমরা 4 জন, আমি মনে করি, দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ, যে আমি কখনোই মনে করি না আমরা 4 জন নারী আর 4 জন হিজাবি নারী। এখানে 4 জন হিজাবির যে ফিলসফি, যে রাজনৈতিক অন্ধকারে তাদেরকে দীর্ঘ সময় ধরে ভেতরে ঢোকানো হয়েছে, এই 4 জন হিজাবি নারী অথবা 4 জন জঙ্গি পুরুষ, কিংবা যারা ওই যে বোমা আগে বোমাবাজি করতো, এই এর মধ্যে কোনো পার্থক্য নেই। সাংস্কৃতিক, এই যে সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা, এটি আর একটি উগ্র মানে বোমাবাজি জঙ্গিবাদের সাথে তো কোনো পার্থক্য নেই। কাজে আমি বলছি যে এখানে এই যে হিজাবের যে এই যে সাম্প্রদায়িক যে উগ্রতা আমাদের মধ্যে বপন করা হলো, এটা কি শুধুমাত্র আজকে হয়েছে? না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজে একটা সময়, আমি রেগুলার ইডেন কলেজে নবীন বরণে যেতাম। আমি এটা আজ থেকে আরো অনেক বছর আগে কথা বলছি। ইডেন কলেজে এক সময় প্রথমে 4 বেঞ্চ, তারপরে 6 বেঞ্চ, তারপর ধীরে ধীরে সব মেয়েরা হিজাব পরা, এবং একসময় আমি আর ওখানে যেতাম না নবীন বরণে। মানে আমি আলাপ করতাম যে এত হিজাব পরা মেয়েরা কেন? ওদেরকে আমি প্রশ্ন করেছি যে আপনারা হিজাব পরেন কেন? তখন ওদের উত্তর ছিল যে ওরা যেখানে থাকে, যে পরিবার, ওদের ওখানকার সামাজিকতায় না পড়লে ও পড়াশোনা করতে পারবে না। ধীরে ধীরে কিন্তু এভাবে শুরু হয়ে গেল। এই শুরুটা কেন হলো? আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তো এরকম পরিস্থিতি ছিল না, কিন্তু এরকম পরিস্থিতি তৈরি করবার মতো একটা গোষ্ঠী ধীরে ধীরে কাজ করেছে, এবং সেই কাজ করার গোষ্ঠীটাকে আমরা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা অনেক সচিব তার স্ত্রীকে দেখেছি হিজাব পরা, আমরা অনেক আর্মি অফিসারের ওয়াইফকে দেখেছি হিজাব পরা, অনেক নেতার ওয়াইফকে দেখেছি হিজাব পরা, আমাদের অনেক প্রগতিশীল বন্ধুর স্ত্রীকে দেখেছি হিজাব পরা, অনেক লম্পট ব্যক্তির স্ত্রীকে দেখেছি হিজাব পরা, 10টা প্রেম করতেছে তার বউ হিজাব পরা, মেয়ে হিজাব পরা। এরকম লম্পট নারীকেও হিজাব করা দেখেন, সেটাও বলেন? সেটা আছে, কিন্তু আমি বলছি কি, আমার কথা হচ্ছে কি, আমরা এখানে যদি শুধু মানে আমাদের তো অ্যানালাইসিসটা করতাম, মানে কি এটা ধীরে ধীরে ঘটেছে, এবং এই ঘটার মধ্য দিয়ে একটা নারী গোষ্ঠী তৈরি হয়েছে। এই নারী গোষ্ঠী হয়তো আপনার আমার বাসায় আসে না, কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু একটা নারী তাবলিগি গ্রুপ তৈরি হয়েছে, যারা সাংসারিক বিষয়ে, মেয়েদের চলাফেরার বিষয়ে, দিনের পথে আসতে হবে, তারা কিন্তু মানে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তারা কিন্তু দাওয়াত দেয়, কাজ করেছে। এই যে এই বিষয়গুলো ঘটার পাশাপাশি আমরা কিন্তু এই পয়জনটাকে, ক্যান্সার, এই ভাইরাস, এগুলোকে কিন্তু আমরা কখনো রোধ করিনি, চোখের সামনে কিন্তু এগুলো ঘটেছে। এবং আমরা মনে করেছি কাছে এই মেয়েটি বা এই হিজাব, এরা হয়তো আমাদের মুখোমুখি হবে না, কিন্তু আজকে তারা মুখোমুখি কেন হয়েছে? কারণ আজকে ওদের পেছনের যে অপশক্তিটা, তারা শক্তিশালী হয়ে গেছে, এবং আজকে এই মেয়েরা টুলস হিসেবে, উইপেন হিসেবে আমাদের বিরুদ্ধে কাজ করছে। এই মেয়েগুলো কিন্তু তখনও ছিল, কিন্তু তখন ওরা টুলস ছিল না, তখন ওরা নীরবে একটা বিপ্লব করে গেছে, বাড়ি বাড়ি গেছে। এই যে জামাতি ইসলামী বা এই উগ্র শক্তিটা যখন দাঁড়িয়ে গেছে, তখন কি হয়েছে? এই নারীরা শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে, এবং যখন আমাদের সাংস্কৃতিক অঙ্গনের যে মেয়েটা 10টা লোকের সাথে যার সম্পর্ক নিয়ে আমরা ওপেন সিক্রেট, সেই মেয়েটা এখন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এবং ঘোমটা দিয়ে আছে, এবং যার কথা আমি নাম বললে সাথে সাথে 3 জনই হেসে দিবেন। তো এখন কি হচ্ছে? তাহলে এই যে এই মেয়েগুলো কি হয়েছে, এরা কিন্তু আল্লাহর পথে যাওয়ার জন্য ওরা দ্বীন ইসলামের কাছে আসে, ওরা সুযোগ সুবিধা নেয়ার জন্য। এখন এই যে সুযোগ সুবিধা একটা ব্যাপার, এই রাজনৈতিক জায়গাটা একটা ব্যাপার, এবং এর পেছনে আমাদের অবহেলা একটা ব্যাপার, এটাও আপনাকে আলোচনা করতে হবে।
আজকে এক রাতে এটা ঘটেনি। রোকেয়া প্রাচী, আমি একটু অরুণা বিশ্বাসের কাছে যাই। এটা কি শুধুই অবহেলা? আমি তো বোধ করি যারা উদার চিন্তা করে, যারা প্রগতিশীল, যারা মুক্তমনা, যারা সমাজের অগ্রসর মানুষ, তারাই হিজাবকে নিয়ে কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ পোশাক নিয়ে কথা বলাটা কোনো ডিসেন্ট কিছু নয়। সো এটা শুধুই দুর্বলতা, উদারতা, নাকি এইখানে আমাদের আমাদের নিজেদের ফিলোসফিটারও ঘাটতি আছে? আমরা নিজেরাই বুঝতে পারিনি যে আমরা তাদেরকে যে সম্মানটা দেই, তারা তো আমাদেরকে সেই সম্মানটা দেয় না, বরং তারা প্রতি মুহূর্তে আমাদেরকে হেয় করে, তাই না? সেই জায়গাটায় তো আমাদের মুখোমুখি দাঁড়াতেই হবে। আমরা এতদিন কেন দাঁড়াইনি? আমি একটু পিছনের দিকে যাই, কারণ হচ্ছে যে আমি তো সনাতন ধর্মের মানুষ। আমি অনেক কিছু ফেস করে করে এই সোসাইটিতে দাঁড়িয়েছি। যুদ্ধটা আমার, আমি জানি যেহেতু আমার বাবা ছিলেন না, বাবা আমার তখন একদম ভেরি ইয়াং এজে বাবাকে আমি হারিয়েছি। উনি খুব প্রগতিশীল মানুষ, একজন মুক্তিযোদ্ধা। দেখো, যখন আমরা ফিল্মে খেতে বসতাম সবাই মিলে, মানে খেতে বলতে যে মুনমুনের একটা আমি আগে থেকে বলি, সেটা হচ্ছে টেবিলে তো অনেক ধরনের মাংস বা খাওয়া থাকে, গরুর মাংস থাকে। তো অনেকেই বলবে আপনি খান গরুর মাংস, আপনি খান, আমাকে বলতেছে হয়তো। আমি কেউ খাচ্ছে, আমার ওইসব প্রিজুডিউস নেই। কে গরুর মাংস খাচ্ছে, কি খাচ্ছে, খেতে পারে, যার যার খাবার সে খাবে। আমার মা আমাকে শেখায় নাই, আমি সেজন্য হয়তো খাই নাই। আমার বাচ্চারা খেলেও আমি না করব না, সেটা তাদের ইচ্ছা। মানে এই যে একটা টন্টিং করা, এবং আমাদের অনেক হিন্দু শিল্পীকেও দেখছে, এই গরুর মাংস নিয়ে আয়, গরুর মাংস নিয়ে আয়, মানে এই যে বলা, মানে আমি হচ্ছি প্রগতিশীল। কিন্তু আমাদের যারা মুসলিম ভাই বোনেরা আছেন, তারা কিন্তু মনে মনে হাসে। আমার অনেক বাজে বাজে অভিজ্ঞতা আছে এই সব ব্যাপারে। আমি যখন কানাডায় আসলাম, আমার শ্বশুর বাড়িতে আসলাম, মানে আমার কানাডায় মনসিয়ারে নামলাম, পোলাও আর গরু মাংস রান্না করে রাখছে আমার জন্য। কারণ কি, আমার মা কিন্তু আমার সাথে আছেন। সে মনে করতেছে মুসলিম ফ্যামিলিকে বিয়ে করছে, নিশ্চয়ই সে গরুর মাংস খাইতে বাধ্য। কিন্তু একটা মুসলিম ফ্যামিলির মানুষও যে গরুর মাংস খায় না, আর গরুর মাংস খেলে যে বেহেশতে যাবে না, এই বোধটাও অনেকের মধ্যে নাই, জানেই না। কিন্তু এইটা কিন্তু সারা জীবন গরুর মাংস খাইতে হবে, গরুর মাংস খাইলেই তুমি মুসলমান হয়ে যাবা, এই যে বিষয়গুলা। এবং এই যে ছোটবেলা থেকে শেখানো হচ্ছে কাফের, এবং ভাষাগত পরিবর্তন। আমাদের আগে কি ছিল, কেমন আছেন, ভালো আছেন, হ্যাঁ খুব ভালো আছি, মাশাআল্লাহ খুব ভালো আছি। আগে যারা বাবা বলতো, এখন তারা আব্বা বলে, এখন আব্বি হয়ে যাচ্ছে, আব্বু হয়ে যাচ্ছে। আব্বু কারা বলে? গ্রামে, এবং তারা বস্তিবাসীরা পর্যন্ত আব্বু বলে। আব্বু না বলে তো মুসলমান হচ্ছে না। মানে এই জিনিসগুলা আস্তে আস্তে কিন্তু ভাষা দিয়ে, আমি এগুলো খুব ভালো করে দেখতাম। এবং তাদের পোশাক আশাক, এমনি তারা যা খুশি তাই করতেছে, কোনো সমস্যা নাই। আস্তে করে তারা কি জানি হিজাব পড়তে পড়তে এই পর্যন্ত এরকম। আমি আমার ছোটবেলায় ভাই গ্রামে, আমি খুবই কম গেছি গ্রামে, আমার গ্রাম সম্পর্কে অভিজ্ঞতা খুবই কম। তবুও দেখেছি গ্রামে যারা যেতেন, রিক্সা দিয়ে তারা ওই পুরা রিক্সাটাকে ঢেকে রাখতেন। মামা মামি চাচিরা, তারা হয়তো বেড়াতে যেতেন এখান থেকে এখানে, এইটা ছিল তাদের একটা। কিন্তু আমি যেই বাসায় ধানমন্ডিতে বড় হয়েছে, এটা মুসলিম ফ্যামিলিতে, এখনো বলি, ওনারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেন, খাবার দাবার রান্না করা আমাকে শিখিয়েছেন। আমি কোনোদিনও জানি না যে ওনারা মুসলিম আমরা হিন্দু, আমি কখনো বুঝি নাই। আমি যে স্কুলে পড়েছি সেটাও জানি না। অথচ আনফর্চুনেটলি আমার এক বান্ধবী মারা গেছে দিল্লিতে, তার কি ক্যান্সার হয়েছিল। আমার বন্ধু, যার বাবা হচ্ছে একজন কলেজের প্রতিষ্ঠাতা এবং নিজে অধ্যক্ষ, সে বলছে, এই খবরদার, ওর ছবি কিন্তু ফেসবুকে দিবা না। আমি কেন? গুনাহ হবে। আমি গুনাহ হবে? ফেসবুকটা যে ইউজ করছে এটা তো গুনাহ হবে। মানে এই যে পরিবর্তনগুলো আমাদের মধ্যে, আমাদের এবং পুলিশের মধ্যে নাকি বাধ্য মেয়েদেরকে হিজাব পড়তেই হবে। হিজাব মানে কি এই পর্যন্ত হিজাব পরে। এবং আমি আমার কর্মচারীর বউদেরকে, শালীদেরকে যেরকম পোশাক আশাক দেখি, আমি ভাই হতবাক হয়ে যাই। তোরা কাজ করতেছিস এখানে, এবং আগে কাজের বুয়ারা আসতো আমাদের কাজ করতো, এখন বলে আপনারা হিন্দু তো কাজ করবো না আপনাদের বাসায়, এরকমও বলে। কিন্তু আপনারা তো হিন্দু। আমি হিন্দু কোথায় তুই দেখলাম? পূজা টুজা করি না, বলকি না কাজ করা যাবো না, গুণ হইব। তো কি পরিমাণ ওরা সাকসেসফুল, এই যে জামাত শিবির, এরা যেভাবে মানুষের মাথার মধ্যে, এবং শিল্পীরা যেভাবে তাদের পেছনে ধরেন
আমি বলি আমাদের একজন আপনারা সবাই জানেন আমাদের একজন বিখ্যাত শিল্পী, খুব জনপ্রিয় শিল্পী, যখন উনি বললেন এতদিন আমি চলচ্চিত্রে অভিনয় করে ভুল করেছি, আমি এখন আল্লাহর পথে চলে গেলাম, উনি পড়ে হেজাব পড়ে এখন আমেরিকায় আছেন। ভাই, এরা যখন এই কথা বলেন আমার মনে হয় যে আপনারা কি একটু পড়াশোনা করবেন, আপনারা একটু পড়াশোনা করেন। এবং আমাদের দেশের নাটকের শিল্পীরাও এখন এগুলো বলা শুরু করছে যে আমরা এতদিন ভুল কাজ করেছি, এখন আমরা এখানে চলে যাচ্ছি। আরে ভাই, তুমি ধর্মকে টেনে আনছো কেন? তোমার ভালো লাগলে তুমি অবশ্যই, যদি আমার ইচ্ছা হয় আমি কোনো কিছু করবো না, না সুলতানা আমি তোমার কোনো অনুষ্ঠানে যাবো না, প্রাচী আমি যাবো না, আমি সন্ন্যাসী হয়ে গেছি, সেটা কিন্তু ভিন্ন ব্যাপার। কিন্তু আমি ধর্মের দোহাই তো দিতে পারি না কাউকে। এই যে ধর্মের দোহাই দেওয়া, এগুলো আসলে শিখিয়েছে, কারণ আমাদের দেশের মানুষকে তোমার দেখলে মনে হয় আদতে যে তারা শিক্ষিত, তারা মানসিকভাবে ভীষণ অশিক্ষিত। এই এক জেনারেশন শিক্ষা দিয়ে তুমি কি করবা বলো তো? এক জেনারেশনের শিক্ষা দিয়ে তুমি কি বলবা? নাহলে কি ওরা বলার সাহস করে ভারতরে এখনই যে আমি ধরে ফেলামু, শেষ করে ফেলামু, কাইতে ফেলামু? কারা বলে? তাদের নিজেদের কোনো জানার কোনো ক্ষমতা নাই, যার জন্য ওরা মনে করে ভারত হচ্ছে পুরান ঢাকা মনে করে। আর আমরা যারা কথা বলছি আমরা সবাই ভারতের দালাল, নাহলে শেখ হাসিনার দালাল, নাহলে এর দালাল, ওই দালাল, এগুলাই নাস্তিক শাহবাগী। হ্যাঁ, আমরা সবাই নাস্তিক শাহবাগী। হ্যাঁ, আমরা কিভাবে নাস্তিক হইলাম ভাই? আমরা তো ধর্মে বিশ্বাস করি এবং তোমার ধর্মকেও বিশ্বাস করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, সবার ধর্মকেই তো আমাদের শ্রদ্ধা করি বা করি তো অবশ্যই। তাহলে সেগুলো আমরা নাস্তিকটা হইলাম কিভাবে? সেই আমার মুনমুনের কথার একটা জিনিস খুব মনে হচ্ছে যে মুনমুন কুরবানি পছন্দ করে না, আমিও ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না, পশু হত্যা আমি খুবই অপছন্দ করি। কিন্তু আমি আমার ছোটবেলার কথা একটু বলতে চাই। আমি যেখানে বড় হয়েছি পটুয়াখালী শহরে, সেখানে আমার চারপাশে বেশিরভাগ মানুষ ছিলেন হিন্দু, এবং আমার বাবা কুরবানিতে কোনোদিনও আমার বাবা যখন বেঁচে ছিলেন কোনোদিনও গরু কুরবানি দেয়নি, জানেন? আমার বাবা সব সময় খাসি কুরবানি দিয়েছেন, কারণ আপনারা জানেন প্রতিবেশীর একটা হক আছে, প্রতিবেশীর একটা প্রতিবেশীর প্রতি দায়িত্ব আছে। আপনার প্রতিবেশীদের বেশিরভাগই যখন হিন্দু থাকে তখন তার প্রতি আপনাদের একটা দায়বোধ থাকে, রাইট? সো সেই দায়িত্বের জায়গা থেকে আমার বাবা কোনো দিনও গরু কুরবানি দেননি। গরু কুরবানি হচ্ছে আমাদের আরো গ্রামের বাড়িতে, আমার দাদার বাড়িতে, যেখানে কোনো হিন্দু পরিবার নেই। আমি একটা কথা বলি, সরি সুলতানা, আমি ধানমন্ডি থাকতাম, আমাদের পাশের বাসায় একজন ব্যাংকার ছিলেন, তাকে আমরা খুব শ্রদ্ধা করতাম, আমার বাবাও ভালোবাসতেন। ওনারা আমাদেরকে এত ভালোবাসতেন, বিশ্বাস করো প্রাচী, ওনারা কোনোদিন গরু কোরবানি দেয় নাই, শুধুমাত্র আমাকে ভালোবাসে এবং আমাদের পরিবারকে ভালোবাসে বলে। ওনারা কিন্তু কোনোদিন গরু কোরবানি দেন নাই। ওনারা খাসি দিয়েছেন, খাসি আমাদেরকে পাঠিয়েছেন, পাগলের মতো ভালোবাসে। আমাদের বাংলাদেশটা আসলে এইরকমই দেশ। আমি অভিমান করে বললাম যে সবাই অধিকাংশ অসাম্প্রদায়িক, কিন্তু অনেক কষ্ট থেকে বলছি আমাদের বাংলাদেশটা তো এরকম ছিল না, আসলে ছিল না। ইভেন আমি বলি আমার মাও যতদিন বেঁচে ছিলেন, আমার মাও কুরবানি দিয়েছেন, গরু কুরবানি দেননি, দিল অন্য এলাকাতে বা দাদার বাড়িতে কিংবা নানার বাড়িতে। কিন্তু আমাদের বাড়িতে মানে বাসায় যেখানে আমরা বড় হয়েছে, আমাদের যেটা বাড়ি, সেইখানে কারণ প্রতিবেশীরা আমাদের সবই বেশিরভাগই হিন্দু আর কি। এই কালচারটা তো নাই এখন আর। এখন বরং কে কত মানে কাকে, ওই যে অরুণাদি বললেন না যে মানে হিন্দু সে গরু নিয়ে আয়, এটা তার কাছে প্রগতিশীলতা। আবার আমরা যারা মুসলমান, আমরা মনে করি যে তাদেরকে যদি গরু খাওয়াতে পারি তাহলে বোধহয় আমি সার্থক হয়ে গেলাম, রাইট? এই যে একটা মেল্ট হয়ে গেছে, এটা কেমন করে হলো? এবং সেখানে মানে আমরা যারা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি, আমরা কেমন করে সেখানে নীরব থাকলাম? কেন এগুলিকে প্রমোট করলাম? কেন ওখানে স্টপ করালাম না? এখানে আমাদের খামতিটা কোথায়? মুনমুন শুনতে পাই না। আপা আমাকে বলেছেন, আচ্ছা হ্যাঁ, আমি আসলে আপা আমারও প্রশ্নটা এটাই যে আসলে এই যে দীর্ঘদিনের প্রসেসটা, এই যে হঠাৎ করে সবাই, এই যে দেখেন 5 আগস্টে আমরা কি দেখলাম, আমরা তো আজকে নারীদের নিয়ে আলোচনা করতে বসেছি যে নারীদের সিচুয়েশনটা কি। জামাতের আমির বলেছেন জামাত এই করছে সে করছে, শুধু কি জামাত, আমরা হিজাবিদের নিয়ে কথা বলছি, বোরখা যারা পরে তাদের নিয়ে কথা বলছি। আপনি দেখেন তো আপনার পরিচিত যারা লাল হয়েছে, শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, জামাতকে সাপোর্ট করছে, বলছে যে এবার
জামাতকে ভোট দিয়ে দেখি কেমন হয়, বা যারা এই যে যারা এখন গিয়ে এনসিপিতে যোগ দিয়েছে যেসব প্রগতিশীল নারীরা, তারা তারা কি হিজাব পরে? সবাই বোরখা পরে? তারা তো, তাদেরকে তো আমি দেখি হাতাকাটা ব্লাউজ পরা প্রচুর আছে। হ্যাঁ, তাদের প্রচুর আমি দেখি খুবই কবিতা লিখছে, সংস্কৃতি চর্চা করছে, তারা ভীষণ রকম প্রোগ্রেসিভ, লিভ টুগেদারও করছেন কেউ কেউ। তো তারা এখন হঠাৎ করে এরকম হলো কেন? আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমার পরিচিত এরকম অনেক নারী আছে যারা হিজাব বোরখা কিচ্ছু পরে না, ভীষণই প্রগতিশীল তাদের আচার আচরণ চেহারা দেখে মনে হয়, কিন্তু কি করে জানেন? পয়লা বৈশাখে টাকা পুতুল আঁকা যেসব শাড়ি, সেগুলো কেনে না। কেন কেনে না? কোনো ফিগার, মানুষের ফিগার আঁকা শাড়ি তারা কিনবে না, গুনাহ হবে। হিজাব পরে না, বোরখা পরে না, কিন্তু টাপা পুতুল আঁকা বা মানুষের মুখ আঁকা শাড়ি পরে না, গুনাহ হবে দেখে। তারা হচ্ছে ওই দল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। আমাদের সংস্কৃতির ভিতর এই শব্দগুলো তারা ঢুকিয়েছে। জাযাকাল্লাহ খায়রান নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের 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 চর্চাটা এরকম ছিল কিনা সেই প্রশ্নটা আমি তুলতে চাই। আমি যখন একসময় একটা টেলিভিশনে কাজ করতাম, আমাকে একজন নারী যিনি হিজাব পরতেন, উনি একসময় বিউটি কন্টেস্টে ফার্স্ট রানার আপ ছিলেন। উনি আমাকে ফোন করে বলছেন, প্রথম কথা ভাবি, হিজাব এখন আমাদের জীবনের একটি অন্যতম অনুষঙ্গ। দ্যাট ওয়াজ হার ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট সেন্টেন্স। আমি বললাম, এক্সকিউজ মি, আপনার প্রথম সেন্টেন্সটার সাথে আমি ডিফার করছি, হিজাব আমাদের অনুষঙ্গ না। কিন্তু কি চায়? সে হিজাবের বিজনেস করে এবং সে চায় তার বিজনেসটাকে প্রমোট করে টেলিভিশনে কোনো একটা প্রোগ্রামে ঢুকিয়ে দেওয়া যায় কিনা। তো সেই সময় আমি স্ট্যান্ড নিয়েছিলাম না, এটা কোনো আমরা এটাকে সাপোর্ট করি না। সেই সময় আমি দেখেছি যে আমাদের টেলিভিশনে যেসব মেয়েরা হিজাব পরতো তাদেরকে নিউজ প্রেজেন্টেশনে আমরা অ্যালাউ করতাম না। কিন্তু আমরা কি দেখলাম কিছুদিন আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, ও মাই গড, এটা নিয়ে তো আমি নিজে অনেক নাস্তানাবুদ হয়েছি। কারণ প্রত্যেকটা অফিসে একটা ড্রেস কোড থাকে, তাই না? সেই ড্রেস কোডে আপনি এটা তো করতে পারেন না। আপনি একজনকে হিজাব পরে নিউজ করার অনুমতি দিবেন, তাহলে শুরু থেকে আপনি আপনার ড্রেস কোডটা এরকম করতেন, কিংবা সবার জন্য এরকম করতেন। এটা যে একটা কত বড় স্টেপ আপ, এটি কি তারা না বুঝে করেছে বলে মনে হয় মুনমুন শারমিন শামস? না, আমার প্রশ্ন তো সেটাই যে আমরা হিজাবিদেরকে বরং চিহ্নিত করতে পারবো যে বোরখা পরে আসছে, হিজাব পরছে, ওর চিন্তাটা হয়তো একটু আমার থেকে ডিফারেন্ট। কিন্তু যে মানুষগুলো আমার মতোই পোশাক পরছে কিন্তু চিন্তা করছে যে প্রধানমন্ত্রীর অন্তর্বাস দেখালে কিচ্ছু হয় না, এটা প্রতিশোধ নেওয়ার জন্য এইভাবে করা যায়, সেই মেয়েটাকে আপনি কি বলবেন? সেই পুরুষটাকে আপনি কি বলবেন? তারা তো হিজাব পরে না, দাড়িও রাখে না, তারা তো জামাত ইসলামীও করেন, তাহলে তারা কি? তাদের আইডেন্টিটি কি? সেই আইডেন্টিটিটা আমি জানতে চাই। এতদিন ধরে আমরা তারাই কি ধান্দাবাজ নয়? তারাই কি ধান্দাবাজ নয়? তারা যাই হোক, তারা বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে ইতিহাস, আমাদের যে জাতীয়তাবোধের চিন্তা, সেটার সাথে তারা না, তারা ডিফারেন্ট, তারা আমাদের সাথে না। তাদেরকে চিহ্নিত করা এবং আলাদা করে দেওয়ার সময় আসছে। আমরা এই 53 বছর ধরে তাদের সাথে পাশাপাশি হাঁটছি, হয় বুঝে হাঁটছি, না বুঝে হাঁটছি, চিনতে পারি নাই বা চিনেও চুপ করে থাকছি। এখন আমি মনে করি একদম আপনি যেটা বললেন, নাম ধরে ধরে আপা বলেন একটু আগে অরুণাদি, যে আমরা এখন নাম ধরে ধরে বলবো। আমার মনে হয় এখন সেই সময়টা আসছে, আমাদেরকে স্পষ্ট করে কথা বলতে হবে, চিনাতে হবে যে এ আমাদের বাংলাদেশি বাঙালি জাতীয়তাবাদের না, এ আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, এ আমাদের মুক্তিযুদ্ধেই বিশ্বাস করে না। হিজাব টিজাব তো অনেক পরের আলাপ। আমাকে আগে এই জায়গাটাতে আইডেন্টিফাই করতে হবে। আমি তো এই জায়গাটাগুলোকে অস্বীকার করেছি। আমার হাইকোর্টের সামনে জাস্টিসিয়া নামে একটা মূর্তি ছিল, ভাস্কর্য ছিল, সেই ভাস্কর্যটাকে সরিয়ে দেওয়া হলো। আমরা তো কম্প্রোমাইজ করে করে আসছি। এই কম্প্রোমাইজের জায়গাটা আজকে এই বিষ বৃক্ষটাকে সামনে নিয়ে আসছে। আজকে আমরা পুরো জাতি হেরে বসে আছি। এই হারার জায়গাটা আসলে আমরা কতদূর যাব আমি জানি না। রোকেয়া প্রাচী, তো এখন এইখান থেকে আমাদের অগ্রযাত্রাটা কেমন করে হতে পারে? হাউ উই ক্যান স্টার্ট? হ্যাঁ, আমি তখনও বলেছি, এখনো বলছি, এটা হচ্ছে যে আমাদের নারীদেরকে
নানানভাবে তাদের টুলস বানানোর যে প্রক্রিয়াটা তারা শুরু করেছিল, তারা কিন্তু নারীকেই ব্যবহার করেছে নারীর বিরুদ্ধে, এবং এই নারীদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করিয়েছে এবং সংস্কৃতির বিরুদ্ধে দাঁড় করিয়েছে। নারীরা তাদের টুলস, এই নারীদেরকে যারা টুলস বানিয়েছে সেই তারা কারা, তারা কোন রাজনৈতিক দলের, তারা কোন রাজনৈতিক আদর্শ নিয়ে তারা বাংলাদেশে দাঁড়িয়ে আছে, এই জায়গাটাকে আসলে অনেক ক্লিয়ার করে ফেলতে হবে। যে তারা ৭১-এ রাজাকার আলবদর আল শামস যারা ছিল, তারাই এখন আধুনিক ভাবে নানানভাবে নিজেদেরকে নানান মুখোশে নানান ছাঁচে ফেলে, কেউ অভিনেতা হয়েছে, কেউ সঙ্গীত শিল্পী হয়েছে, কেউ নাট্যকার হয়েছে, কেউ সম্পাদক হয়েছে, নানান রকম জায়গায় গেছে এবং এরকম নানান জায়গায় গেছে, গিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে আমাদের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়ে। বলা চলে যে এতদিন ধরে তারা আমাদেরকে আসলে ব্যবহার করেছে এবং তারা মুখোশের আড়ালে এতগুলো বছর এই রাষ্ট্রকে, রাষ্ট্রের মানুষজনকে, আমাদেরকে ব্যবহার করে তাদের অবস্থান সুদৃঢ় করেছে, যেটা স্লো পয়জনিং এর মতো আমরা বুঝতে পারিনি। আমরা মনে করেছি যে যে মানুষটি আমার সাথে অভিনয় করছে সে বিএনপি করছে বা অন্য কোনো রাজনৈতিক ধারার কিনা হয়তো আমার জানার প্রয়োজন নেই, কারণ আমরা ভেবেছি একটা শিবিরের ছেলে যে স্ট্রেট রক কেটে ফেলে সে হার্মফুল। আমরা ভেবেছি হলিউড রিজনে যে বোমাবাজি করছে, জেএমবির একটি বোমাবাজ, সে বেশি হার্মফুল। কিন্তু এই বোমাবাজ, এই জঙ্গিবাদ, উগ্রবাদকে যখন জিরো টলারেন্সে নিয়ে গেলেন বঙ্গবন্ধু কন্যা, তখন ওরা ওদের পলিসি চেঞ্জ করেছে। ওরা কিন্তু ধীরে ধীরে নারীদের অবয়বে ঢুকে গেছে আমাদের ভেতর, এবং এই নারীরাই কিন্তু আজকে টুলস হিসেবে দাঁড়ানো। এবং আপনাকে আমি আরেকটি ঘটনার কথা বলি ছোট্ট করে, সেটি হচ্ছে যে খুবই আধুনিক একটি মেয়ে ছিল, আধুনিক শব্দটা না, তার জন্য বলা চলে যে অশালীন পোশাক আশাক এবং সিনেমাতে আইটেম সং করবার জন্য একজন, এরকম বেশ কিছু নারী আছে, তাদের নাম আমি বলছি না, কিন্তু আমি দেখেছি তারা কিন্তু তাদের যে পারিবারিক যে মানে যাদের সাথে তাদের বয়ফ্রেন্ড বা হাজবেন্ড বা যে জায়গাগুলো, বা আজকে তারা যেখানে দাঁড়ানো, অর্থাৎ তারা কিন্তু আসলে ওইখানেই ছিল, আর মাঝখানের এই অংশটা ছিল তাদের শুটিং পিরিয়ড। তারা কিন্তু আমাদের সাথে শুটিং করে গেছে এবং তাদের মূল সিনেমাটা এখন চলছে। এই যে আজকে আমরা অনেকের নাম বলছি, রোকেয়া প্রাচী, সরি আমি একটু আপনাকে, আপনি যে কথাটা বললেন ঠিক একটু অন্যভাবে দেখা যায় কিনা জিনিসটাকে, যে যত বেশি অশালীন জীবনযাপন করেছে, অসভ্য জীবনযাপন করেছে, একটা সময়ে এসে সে একটু হিজাবের আড়ালে নিজেকে সভ্য দেখাতে চায়, এরকম ভাবতে পারি কিনা? একদম একদম, এই ব্যাপারে আমি আপনার সাথে শতভাগ একমত। এবং আমরা তো ধরেন শব্দগুলো ব্যবহারও করতে পারছি না আমাদের নিজেদের একটা আভিজাত্যের কারণে কিংবা ভদ্রতার কারণে, কারণ তারা যে ধরনের জীবনযাপন করেছে, ধরেন স্মোক করা থেকে শুরু করে ড্রাগস, অ্যালকোহল থেকে শুরু করে পোশাক আশাকের ক্ষেত্রেও, এটা যদি আমরা নাম ধরেও বলি সে চ্যালেঞ্জ করতে পারবে না, কারণ এটা ফ্যাক্ট। আমি যদি ভালো একটা বলি, ব্যভিচারী, ওই ব্যভিচারী নারীটাই একসময় মনে করে তার তো জীবনে বহু পাপ হয়ে গেছে, তাহলে এখন একটু ধর্মচর্চা করি। না, সে পাপের জন্য নয় সুলতানা, শুধু পাপের জন্য হলে অন্তত মনে হতো ঠিক আছে একটা মানুষ একসময় ভুল করেছে, আজকে সে ভুলটাকে সংশোধন করছে, এটা কিন্তু হতে পারে। কিন্তু ওই ব্যভিচার বা দ্বিচারিতা বা ওই যে অশ্লীল জীবনযাপন, সেটিও সে করেছে অন্যের টাকায় ভোগবিলাস করে। এবং এখনো সে ওই যে মুখোশটা পড়েছে নতুন, হিজাব, বোরখা বা হোয়াটএভার, বোরখা ছাড়াও কিন্তু অনেকে মুখোশ পড়েছে। তো তাহলে যদি হিজাব বললে তখন কিন্তু আমাদের অনেক বিখ্যাত নারীরা বাদ পড়ে যায়, কারণ অনেকে আছে কিছুই পড়ে না, অনেক আধুনিক, কিন্তু এই দ্বিচারিতা তাদের আছে, তারা আজকে এই উগ্রতাকে সমর্থন করছে। তো এরা কেন করছে? পজিশন, টাকা, সুযোগ সুবিধা। বাংলাদেশের ইন্ডাস্ট্রি খুব ছোট সুলতানা, শুনতে খারাপ লাগবে, অত বড় ইন্ডাস্ট্রি না, সেখানে একজন অভিনেত্রী মাসে 10 লাখ টাকা খরচ করার মতো, মিনিমাম 10 লাখ টাকা খরচ করার মতো মার্কেট আমাদের না। কিন্তু আমাদের নায়িকারা যে জীবন যাপন করে তাতে মনে হচ্ছে বলিউডের কারিনা কাপুরের জীবন যাপন করে। একদমই তাই। সরি টু সে দিস, কিছু মানুষ এই জিনিসটা করে, লোনে বাড়ি গাড়ি কেনে, ইনস্টলমেন্ট দিতে হয় মাসে 2 লাখ থেকে 4 লাখ টাকা, যে জীবন যাপন, সন্ধ্যার পরে দিনের বেলা যে ধরনের পোশাক পরে বা যা কিছু করে, এটা করতে পারে। কিন্তু এগুলোর উৎস কি? এই উৎসগুলো যখন আপনি আপনার লিমিটের বাইরে জীবন যাপনে চলে যাবেন, তখন অবশ্যই আপনাকে লোভী হতে হবে। ব্যভিচারিতার পিছনে লোভ আছে, এবং তারা ইউরো বলেন, ডলার বলেন, পাউন্ড বলেন, টার্কিশ পয়সা বলেন, তারা কিন্তু এর মধ্যেই আছে। জি,
যে আমাকে শেষ করতে হবে অরুণা বিশ্বাস। দেখুন আপনি যেহেতু বিদেশে আছেন, আমিও বিদেশে আছি, মুনমুনও বিদেশে আছে, কিন্তু তাই আমরা যেহেতু নাকি? পাশ্চাত্যে আছি, হ্যাঁ হ্যাঁ, আমরা যেহেতু একটু পশ্চিমের দিকে আছি, দেখুন আমাদের ধরেন আমেরিকাতে, কানাডাতে ওই হিজাব পরলে তাকে মুসলিম হিসেবে আখ্যায়িত করা হয়, এবং আপনি যখন এখানে মেইনস্ট্রিম সংস্কৃতির সঙ্গে মিশবেন তখন আমাদেরকে আর মুসলিম হিসেবে ট্রিট করানো হয় না, বা আমরাও ওই জায়গাটায় নিজেদেরকে মুসলিম হিসেবে আইডেন্টিফাই হইতে চাই না, কারণ আমরা কখনোই আমাদের ধর্মীয় পরিচয়ে পরিচিত হতে চাই না, আমরা জানি সেটা। কিন্তু এখন কি আমাদের সেই সময় এসেছে কিনা যে আমি হিজাব নাও করতে পারি কিন্তু আমি একজন মুসলমান, রাইট? ওই জায়গাটা আমাদের এখন প্রতিষ্ঠিত করার সময় জরুরি কিনা? আসলে কথা হচ্ছে যে আমি কোনো মানে মুসলমান, আমার আত্মপরিচয় হবে আমি মুসলমান না বা আমি দিদি হিন্দু। দিদি, আমি কথাটা এই কারণে বলছি, ধরেন গত এই মাত্র মাসখানেক আগে আমি নিউ ইয়র্কের যে মেয়র জোহরান মামদানি তার একটি অনুষ্ঠানে গেলাম। ও মাই গড, আমি গিয়ে নিজেকে খুব অচ্ছুত বোধ করলাম, কারণ তার যারা ট্রানজিশন টিমে ছিল সবাই খুব একদম হিজাবি টিজাবি, হ্যাঁ, এবং তারা নাকি সবাই খুব মুসলমান। এখন আমি তো জানি আমার আমার বাংলাদেশি যে কালচার, আমরা যে বাঙালি জাতিসত্তা, আমাদের মুসলমান, আমি, আমার হিন্দু আছে, আমার বৌদ্ধ আছে, আমার খ্রিস্টান আছে, কিন্তু আমি যখন এখানকার মেইন স্ট্রিমে যাই সবাই তখন নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় করায়, রাইট? তো আমি তো আমার আমার এখানে নিউ ইয়র্কেই ধরেন অনেক হিন্দু মানুষ আছে, তাদের প্রতিনিধিত্ব কোথায় এখানে? সেই কথাগুলি কি আমরা তুলে ধরছি? শুধুমাত্র ওই না হিজাবিরাই মুসলমান নয় আমি ভাই, এটা আমি হিজাব করি না, বাট আমি তো আর নাস্তিক নই, আমি একজন না মুসলমান, আমি মুসলমান, আমি বাঙালি আর একজন অবশ্যই। আমার হিন্দু আছে। সো আমি আমার বাংলাদেশি পরিচয়টাকে না তুলে আমি আমার ধর্মীয় পরিচয়টাকে কেন আনছি? এই একটা কথা জায়গাটাতে বলি, আমাদের খুব শক্ত অবস্থান নেওয়া দরকার কিনা? কথাটা আমি হচ্ছে 10 কি, সেকেন্ডে একটা কথা বলি, এই যে আমি টিপ পরে আছি, আমি কি রোজা রাখি না? এক্স্যাক্টলি। সো আমি বাঙালি, আমার বাঙালিদের জায়গায়, আমার ঐতিহ্যের জায়গায়, সংস্কৃতির জায়গায়, এটা আমার ডিসিশন, আমার আমার আত্মপরিচয় এটা। বোরখা আমার আত্মপরিচয় নয়। আমি কেউ ইচ্ছা করলে পড়তে পারে, কিন্তু মুসলমানিত্ব প্রমাণ করবার জন্য বোরখা পড়তে হবে, সেটা তার ডিসিশন। কিন্তু আমি একজন বাঙালি বা একজন বাংলাদেশি, আমার পরিচয়ের জায়গাটা কিন্তু এভাবেই হতে পারে। এর সাথে ধর্মের কোনো সংঘর্ষ নেই। জি জি, একদম একদম অরুণাদি, হ্যাঁ। আমাদের ওই যে দ্বিচারিতার কথা বারবারই বলা হয়, যেমন এই মামদানির কথা যেটা বলছো, উনি কিন্তু ডিপ স্টেটেরই একজন, কারণ তার মা কিন্তু মীরা নায়ার, বুঝছো? এই যে সব জায়গায় বাঙালিদের যে এই যে আমি মুসলিম, আমি ইসলাম, এগুলো বলার যে একটা পার্শ্ববর্তী মানুষকে যে ছোট করে দেখা, যেমন আমি তো আসলে বাঙালি, তারপরে আমার আসলে অনেক কথা বলা মুশকিল, আমি অনেক কথা হয়তো এসব বলতেও পারবো না, তবে যেটা আমি বলছি, কয়েকদিন আগে আমাদের ক্লাসে টিচার বলছিলেন যে একটা মেয়ে আর কি টার্কি থেকে আসছে, সে বলতেছে আমরা কোথাও গেলে সবাই বলে আমরা ইসলাম, সে বলতেছে বলে আমি তো ওইভাবে মানি না, আমি ওটা জানিও না, আমি বুঝি না। তখন আমি বললাম, আমরা যখন প্রথম প্রথম কানাডায় এসেছি, ধরো কোনো ট্যাক্সিতে উঠতে গেছি, ওয়ার ইউ ফ্রম, আমি বললাম ফ্রম বাংলাদেশ, আসসালামু আলাইকুম। আমি আমি বলতাম যে কেন তুমি আমাকে সালাম দিচ্ছ, বলে যে তুমি মুসলিম না, আমি বলছি না আমি মুসলিম না, আমি বাঙালি। বলে না বাংলা মানে বাঙালি মানে মুসলিম না, মানে এই যে তাদের প্রচারণায় এরা কিন্তু সব জায়গায় পুশিং, আস্তে আস্তে একদম স্লো পয়জনিং করে ঢোকানো হচ্ছে। যেমন আমি যে বিল্ডিং এ থাকি না, প্রচুর বাঙালি থাকি, শুক্রবার দিন ওনাদের দেখলে, ওনাদের আচার আচরণ দেখলে মনে হয় না যে এটা একটা বিদেশ, মনে হয় যে এটা একটা বাংলাদেশ, ছোট্ট একটা বাংলাদেশ। ওনাদের মনে করে ওনার একটা ধর্মীয় কাজে যাচ্ছে নামাজ, কিন্তু ওনাদের আচার আচরণে কোনো বিনয় নাই, মনে হচ্ছে সংঘর্ষে যাচ্ছে, এরকম একটা মনে হয় সবসময়। সবাই হয়তো না, এই যে দেখলেই মানে যে একটা মানুষকে একটু নট করে কথা বলা বা সুন্দর করে কথা বলা, আমি খুব কম মানুষকে দেখি এখানেও। তো আমার কথা হচ্ছে যে এদেশে তো আসলে সবাই সবাই সব ধর্মকে সমান সম্মান করে। আমি ঈদের সময় দেখি এখানে নামাজ পড়তে, আমাদের বাসার সামনে বিশাল মাঠ, এখানে নামাজ পড়ে, আমার ভালো লাগে দেখতে। কিন্তু ওনারা যখন আসে, যতক্ষণ ইমিগ্রেন্ট হয় না ততক্ষণ বাঙালি থাকে, বুঝতে পারছি? যতক্ষণ ইমিগ্রেন্ট হয় না, সেটা ইটালিতে বলো, ফ্রান্স বলো, জার্মানি বলো, অস্ট্রেলিয়া বলো, আমেরিকা বলো, কানাডা বলো, যতক্ষণ ওনাদের ইমিগ্রেশন হয় না ওনারা ততক্ষণ বাঙালি থাকে। যেই ইমিগ্রেশনটা হয়ে যায় তখনই ওনাদের ড্রেস আপ চেঞ্জ, ওনার গেট আপ চেঞ্জ, সবাই ওনাদের আচার আচরণ সব চেঞ্জ হয়ে যায়,
এবং মনে হয় যে ওনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। ওই বাংলাদেশে কেউ কোনো ধর্মের মানুষ থাকে না, একটি ধর্মেই থাকে, আর কেউ বাঙালি না। এই যে আচরণগুলা করে তখন আমাদের তো একটু হলেও খারাপ লাগে, এটা তো খুব স্বাভাবিক, কিছু বলার আমারই থাকে খারাপ না। লাগে, আর আপনি তো আপনি, মানে আমারই খুব খারাপ লাগে যে আমরা কিভাবে করে এরকম হয়ে যাচ্ছি বা হয়ে গেছি। আমি শেষ জানি করব, না। মুনমুন, দেখুন এখন আমি দেখছি ফেসবুকে একটা খুব ক্যাম্পেইন চলছে, নো ভোট নো ভোট, মানে যেহেতু নৌকা নাই তাহলে কিসের ভোট। আমরা যে এতক্ষণ যে আলাপ আলোচনা করলাম বাংলাদেশে বর্তমানে যেই বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা যেটা, সেখানে বিএনপি কি আমাকে প্রতিনিধিত্ব করতে পারছে? আমি মনে করি পারছে না। জামাত তো পারছেই না। কে আমাকে প্রতিনিধিত্ব করতে পারে? একমাত্র আওয়ামী লীগ। তাদেরকে আপনি ভোট থেকে বাইরে রেখেছেন কেন? আওয়ামী লীগের হাজারটা ভুল থাকতে পারে, তাকে তো সংশোধন করতে দিতে হবে, রাইট? তাকে যদি কেউ বয়কট করে, জনগণ ব্যালটের মাধ্যমে তাকে বয়কট করে, আপনারা কারা যে আমার প্রতিনিধিত্ব করে যে দল তাকে আপনি বয়কট করে দিচ্ছেন, বাতিল করে দিচ্ছেন? হু আর ইউ? এই প্রশ্ন কি আপনাদের জাগে না মুনমুন? অবশ্যই জাগে। এটা তো অসাংবিধানিক এবং খুবই মানে ইল্লিগাল একটা ওয়েতে আওয়ামী লীগকে ভোট থেকে বাইরে রাখা হয়েছে। আমি সমর্থক হই বা না হই, সেই আলাপের আগেও যেটা আসে যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল এবং যে এক সময় বাংলাদেশের সরকারেও ছিল, তার মানে তার একটা বিশাল পরিমাণ জনসমর্থন রয়েছে, সেটাকে তো কোনোভাবেই তারা অস্বীকার করতে পারে না। বঙ্গবন্ধুকে, আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে অস্বীকার করা যায় না। আমি আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখবো কেন? সে দুর্নীতি করেছে বা সে অন্যায় করেছে না কি করেছে, সেটি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণ সেটা প্রমাণ করবে। জনসমর্থনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের ন্যায্যতা প্রমাণ হবে। তো সেই জায়গাটাতে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটি দলকে নিষিদ্ধ করে ভোটের বাইরে রাখলো, এবং আমি যদি তার সমর্থক হয়ে থাকি তাহলে তো অবশ্যই আমি এই ভোটকে অবশ্যই আমি এটাকে প্রত্যাখ্যান করব। এই ভোট তো আমার কোনো প্রতিনিধিত্ব এখানে নাই। সো আমি কাকে ভোট দিব? আমি তো দলকেই ভোট দিই। আমি প্রার্থীকে ভোট দেই, কিন্তু আমার তার আগে প্রার্থীর থেকে আমি দলকে চিন্তা করি, কারণ দলই তো সরকার গঠন করে। তো আমি এখানে অবশ্যই আমার প্রতিনিধিত্ব নাই, একটা বিশাল অংশের মানুষের ভোট হচ্ছে না, সো এই ভোটকে তো সেই অংশের মানুষ প্রত্যাখ্যান অবশ্যই করবে। জি, রোকেয়া প্রাচী, এই বিষয়ে আপনার মন্তব্যটি চাই। একদমই সোজা সাপটা উত্তর, সেটি হচ্ছে যে রাজনৈতিক দল, আমি নিজে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী, কিন্তু সেটাকে বাদ দিয়ে যদি আমি একদম নিরপেক্ষ একজন জনগণের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে রাজনৈতিক দল মানে একটা আদর্শিক চেতনা থাকতে হবে সেই দলের। এবং বাংলাদেশে আমাদের পরিচয় কি? আমরা বাঙালি, এবং 1971 সাল হচ্ছে আমাদের ঐতিহ্যের, আমাদের গৌরবের অর্জনের, এটি আমাদের পরিচয়। তো বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একটি রাজনৈতিক দল। কাজেই সেই কারণে বাংলাদেশের জনগণ এবং জনগণকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড। কাজে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ তাকে যখন মানে এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না, 50%-এর বেশি একটি রাজনৈতিক দলকে যখন নির্বাচনের বাইরে জোর করে রাখা হবে, এবং নির্বাচনটা যে প্রহসনের জায়গায় যে প্রক্রিয়ায় হচ্ছে সেটি কোনো নির্বাচন নয়, জনগণকে নিয়ে নির্বাচন নয়, এর পেছনে একটা হা ভোটের সূক্ষ্ম চক্রান্ত রয়েছে। এবং এই হা ভোট মানে কি? হা ভোট মানে হচ্ছে বাংলাদেশকে সেই 1971 সালের পরাজিত শত্রুদের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া, এবং ইউনূস সেইখানে হা ভোটের মধ্য দিয়ে তার নিজেকে রাষ্ট্রপতি করবার এবং তার ক্ষমতাকে বাড়ানো, এবং জনগণের যে সর্বময় ক্ষমতার অধিকার ছিল সেটিকে খর্ব করা, প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করে আবারও বাংলাদেশের উপরে কিন্তু একটি প্রহসন এবং অবৈধ প্রতারণা করছে, বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই নয়, আমি বলবো অরুণা বিশ্বাস যে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হতে পারে না। বিপক্ষে একটি ভোট, কারণ অবশ্যই বাংলাদেশের নারীদের বিপক্ষে যেই ভোট হচ্ছে, এটি বাংলাদেশের নারীদের বিপক্ষে একটি ভোট হচ্ছে কিনা অরুণা বিশ্বাস? হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে যে এরা তো প্রথমেই নারী, এবং এরা তো নারীদেরকে সম্মান করে না, নারীদের মানে গর্ভ থেকে যে এদের জন্ম সেটা ওরা বিশ্বাস করে না। তার মানে ওরা যে কথায় কথায় আল্লাহকে ব্যবহার করছে, তার মানে তারা তো বেসিক্যালি আল্লাহর বিরুদ্ধেই কথা বলছে।
কারণ তারা আল্লাহর বিরুদ্ধেই কথা বলছে। কারণ আল্লাহর সাথে তো কোনো মানুষের, আমরা তো এত এত মানে কি বলবো, এত মানে কি বলবো, পাপহীন মানুষ না যে আল্লাহ আমাদের সাথে কথা বলবে। পৃথিবীর কারো পক্ষেই সম্ভব কিনা সেটা আমি জানি না। তো তারা যেহেতু আল্লাহর কথা বলে সব সময়, তা আমার মনে হয় যে তারা আল্লাহকেও অসম্মানিত করছে। কিন্তু আমরা তো আল্লাহকে ভয় পাই, ঈশ্বরকে ভয় পাই। সেই জন্য আমি জানি না, বাংলাদেশের মানুষ কোনো কোনো সময় কিন্তু নিজেদের বোঝটা বোঝে। সো বোঝে। দেখা আমি যায় বাংলাদেশের মানুষকে আপনি যতই যাই বলেন না কেন, আপনি যতই সাম্প্রদায়িক বলেন না কেন, যতই আমরা অনেক অন্যায়, অনেক ভুল, অনেক আবেগী হই কিনা, দিন শেষে বাংলাদেশের মানুষ ঠিকই জাগে, সেই জন্য দেশটা এখনো আছে। এখানে অনেকে বলছেন যে নো ভোট নো ভোট, কিসের হ্যাঁ কিসের না, ভোট কেন্দ্রেই যাব না। মুনমুন শামস, এই কথাগুলি কি আপনারা তিনজন একজন একজন করে কি বলবেন নাকি? দেখি কে কত তীব্রতার সঙ্গে বলতে পারে, একাত্ম হতে পারে। না, আমি আমার ভাষায় একটু বলি যে আমি অবশ্যই নৌকার সমর্থক, কারণ আমি আওয়ামী লীগকে কেন বিশ্বাস কেন করি। আপনি নৌকা সমর্থক কেন? আপনি তো জীবনেও মানে নৌকা সমর্থক কেন হলেন? কারণ আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি না থাকতেন বাংলাদেশের জন্ম হতো না। আমি এখন যে বলি আমার দেশ বাংলাদেশ, এটা আমি কখনো বলতে পারতাম না যদি বঙ্গবন্ধু না থাকতেন। এই বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে, বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে একজন নারী হিসেবে কি এর গভীরতা নতুন করে উপলব্ধি করতে পারছেন? অবশ্যই উপলব্ধি করতে পারছি নতুন করে, কিন্তু আমার যে পরিবারে জন্ম হয়েছে, আমি কখনো এর বাইরে চিন্তা করি নাই। আমাকে শেখানো হয়েছে। আপনি কি বলবেন নো ভোট নো ভোট? আমার তো একটাই কথা, সেটা হচ্ছে যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নেই, নৌকা নেই,